আপনি যদি ভাবেন দিল্লির রাজপথ এখন একেবারে শান্ত, সব আন্দোলন থেমে গেছে, সব হিসাব মিটে গেছে, তাহলে ভেতরের খবরটা আপনি এখনো শোনেননি। রবিবার রাত থেকে ভারতের ক্ষমতার অলিন্দে আবারও একটা চাপা অস্থিরতা ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত একটাই ফিসফিসানি, ওরা আবার আসছে। কারা আসছে, কেনই বা তাদের ফিরে আসার হুঁশিয়ারিতে এতটা নড়েচড়ে বসেছে গোটা সরকার? গল্পটা শুরু হয়েছিল কয়েক মাস আগে, যখন দেশের বিভিন্ন প্রান্তের ক্যাম্পাস থেকে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে এসেছিল। সেটা কোনো সাধারণ রাজনৈতিক দলের ডাকা মিছিল ছিল না, ছিল না কোনো বড় নেতার ভাষণ, ছিল একেবারে সাধারণ ছাত্র ছাত্রীদের ক্ষোভ, যারা মনে করেছিল তাদের ভবিষ্যতে নিয়ে খেলা হচ্ছে। সেই ঢেউ এতটাই প্রবল ছিল যে দিল্লি সামলাতে হিমশিম খেয়ে গিয়েছিল। দিনের পর দিন রাস্তা অবরুদ্ধ, সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়া ভিডিও, আর প্রতিটি শহরে একই স্লোগান। সরকার প্রথমে বিষয়টাকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু পরিস্থিতি যখন হাতের বাইরে চলে গেল, তখন একটা বড় সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই অধ্যায়ের আপাত সমাপ্তি টানা হয়েছিল। আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী সেবার তাদের চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘটনা ঘটেছিল। তাদের কাছে এটা ছিল শুধু একজন মন্ত্রী সরে যাওয়া নয়, এটা ছিল তাদের প্রথম বড় জয়। তারা প্রমাণ করে দিয়েছিল যে সংগঠিত তরুণ প্রজন্ম চাইলে ক্ষমতার সর্বোচ্চ স্তরকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। আর সেই জয়ের পরেই সরকারের তরফ থেকে তাদের বেশ কিছু আশ্বাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ঠিক আছে, রাস্তা ছাড়ো, আমরা তোমাদের বাকি কথাগুলো শুনবো, ব্যবস্থা নেব। সেই আশ্বাসের উপর ভরসা রেখেই গত জুলাই মাসে তারা আন্দোলন স্থগিত করেছিল। তারা ঘরে ফিরে গিয়েছিল এই বিশ্বাস নিয়ে যে এবার অন্তত কথার দাম রাখা হবে। কিন্তু ঘরে ফিরে যাওয়ার পর কি হলো, এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়ে আছে। যে ছেলেটা পরীক্ষার হলে বসার কথা, সে এখনো থানায় হাজিরা দিচ্ছে। যে মেয়েটা লাইব্রেরিতে থাকার কথা, তার নামে এখনো ঝুলছে মামলা। অভিযোগ উঠছে আন্দোলনের সময় দেশজুড়ে হাজার হাজার ছাত্র সাধারণ প্রতিবাদকারীর বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল, তার একটাও নাকি এখনো পুরোপুরি তোলা হয়নি। কাগজে কলমে আন্দোলন শেষ, কিন্তু বাস্তবে সেই আন্দোলনের দাগ এখনো হাজারো পরিবারের কপালে লেগে আছে। চাকরির আবেদন করতে গেলে পুলিশ ভেরিফিকেশনে আটকে যাচ্ছে। বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন থমকে যাচ্ছে শুধু একটা মামলার কারণে। আর এখানে গল্পটা আরেকটা অদ্ভুত মোড় নাই। এই মামলাগুলো নিয়ে সুপ্রিম কোর্ট নাকি কেন্দ্রীয় সরকারকে তিনবার বলেছে পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে, কারণ দেশের সর্বোচ্চ আদালতের হাতে একটা বিশেষ ক্ষমতা আছে। সংবিধানের 142 অনুচ্ছেদের সেই ক্ষমতা ব্যবহার করে আদালত চাইলে একসাথে সব মামলা খারিজ করে দিতে পারে। কিন্তু তালিকাটায় যদি জমা না পড়ে, তাহলে আদালত সেই ক্ষমতার প্রয়োগ করবে কিভাবে? সিজেপি নামে যে ছাত্র তরুণদের সংগঠনটি এই আন্দোলনের সামনে ছিল, তাদের অভিযোগ, আদালত বারবার বলার পরেও সরকার সেই তালিকা জমা দেওয়ার ব্যাপারে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। কেন দেয়নি? সরকার কি ইচ্ছে করে সময় নিচ্ছে, নাকি এর পেছনে কোনো অন্য কৌশল আছে? এই নীরবতাই এখন সন্দেহটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে আজ সোমবারের বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংগঠনটির জাতীয় কার্যনির্বাহী কমিটি বসছে। তাদের সামনে দুটো কাজ: এক, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা মানা হয়েছে তার হিসাব করা, আর দুই, এরপর তারা কি করবে সেই পথ ঠিক করা। রবিবার তাদের যে বিবৃতি এসেছে, তার সুর কিন্তু আগের চেয়ে অনেক বেশি কঠোর। তারা স্পষ্ট বলেছে, প্রতিশ্রুতি আদায়ে যা যা করার দরকার সবকিছু নিয়েই আলোচনা হবে, আর তার মধ্যে দেশজুড়ে ফের কঠোর আন্দোলনের নামার বিষয়টিও থাকছে। মানে, যে আগুন নিভে গেছে বলে সবাই ভেবেছিল, সেই আগুনের ছাইয়ের ভেতর থেকেই আবার ধোঁয়া বেরোতে শুরু করেছে। তারা ঠিক কি চাইছে যদি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে তাদের দাবিগুলো খুব আকাশকুসুম কিছু নয়। তারা চাইছে আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সব মামলা তুলে নেওয়া হোক। তারা চাইছে লিখিতভাবে এই নিশ্চয়তা দেওয়া হোক যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য ভবিষ্যতে আর কোনো ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আর সবচেয়ে স্পর্শকাতর যে দাবিটা, সেটা হলো, যারা এই আন্দোলনের সময় প্রাণ হারিয়েছে বলে তারা দাবি করেছে, তাদের পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার লিখিত আশ্বাস। এই দাবিগুলোর মধ্যে আপনি যদি তাকান, তাহলে দেখবেন এটা শুধু রাজনীতি নয়, এটা একটা প্রজন্মের নিরাপত্তা আর মর্যাদার প্রশ্ন।
সংগঠনটির ভেতরের ক্ষোভটা বোঝা যায় তাদের একটা লাইন থেকে। তারা বলছে গতবার রাস্তা থেকে সরে যাওয়াটা ছিল তাদের সদিচ্ছার প্রমাণ, দুর্বলতার নয়। তাদের বক্তব্য, সরকার প্রতিশ্রুতি দিয়ে রাস্তা ফাঁকা করবে আর তারপর সেই প্রতিশ্রুতি থেকে সরে আসবে। এভাবে একটা পুরো প্রজন্মকে অপমান করতে দেওয়া হবে না। এই কথাটার ওজন অনেক, কারণ ভারতের রাজনৈতিক ইতিহাসে এর আগেও আমরা দেখেছি জেপি আন্দোলন থেকে শুরু করে আন্না হাজারের আন্দোলন পর্যন্ত ছাত্ররা যখন রাস্তায় নামে তখন তার প্রভাবে শুধু একটা মন্ত্রণালয় থাকে না, তার প্রভাব পড়ে গোটা রাজনৈতিক কাঠামোয়। তাহলে সরকার কেন এই তালিকা দিতে গড়িমসি করছে বলে অভিযোগ করছে? এর পেছনে কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, এত বিশাল সংখ্যক এফআইআর একসাথে প্রত্যাহার করার প্রশাসনিক ও আইনি জটিলতা অনেক। দ্বিতীয়ত, সরকারের ভেতরে একটা অংশ হয়তো মনে করছে এখন সব মামলা তুলে নিলে ভবিষ্যতে যে কেউ রাস্তা অবরোধ করাকে একটা বৈধ পথ ভেবে নেবে। আর তৃতীয়ত, রাজনৈতিক হিসাব। সামনে বিভিন্ন রাজ্যের নির্বাচন। এই মুহূর্তে নরম হলে বিরোধীরা বলবে সরকার চাপের মুখে নতজানু হয়েছে, কিন্তু এই হিসাবগুলোর উল্টো পিঠেও একটা বড় ঝুঁকি আছে। যদি তরুণদের এই ক্ষোভকে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয় তাহলে সেটা আরও বড় বিস্ফোরণের জন্ম দিতে পারে। সাধারণ মানুষ কিভাবে দেখছে বিষয়টা? অভিভাবকদের মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছে। যাদের সন্তানরা বড় শহরে পড়াশোনা করে তারা ভাবছে আবার যদি ক্যাম্পাস উত্তাল হয় তাহলে পড়াশোনার কি হবে। অন্যদিকে তরুণদের মধ্যে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটা নতুন ঐক্যের সুর দেখা যাচ্ছে। তারা বলছে আমাদের বন্ধুদের নামে মামলা ঝুলিয়ে রেখে আপনি আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারেন না। এই দুই ধরনের প্রতিক্রিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছে মোদী সরকারের জন্য এক কঠিন পরীক্ষা। ভবিষ্যতে কি হতে পারে? যদি আজকের বৈঠকে ফের আন্দোলনের ডাক আসে তাহলে তার চেহারা গতবারের চেয়েও আলাদা হতে পারে। গতবারের আন্দোলন ছিল অনেকটা স্বতঃস্ফূর্ত, এবারেরটা হবে অনেক বেশি সংগঠিত। তারা ইতিমধ্যে আইনি লড়াইয়ের পথে হাঁটছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। আর যদি সরকার এই সপ্তাহের মধ্যেই কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, যেমন এফআইআর এর তালিকা জমা দেওয়া বা ক্ষতিপূরণ নিয়ে লিখিত আলোচনা শুরু করা, তাহলে আগামী মাস থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও অচল অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেটা যদি হয় তাহলে তার প্রভাবে শুধু শিক্ষা মন্ত্রণালয় নয়, পড়বে জাতীয় রাজনীতির উপরেও। দিনের শেষে এই গল্পটা শুধু একটা সংগঠন বনাম সরকারের গল্প নয়, এটা বিশ্বাস বনাম অবিশ্বাসের গল্প। একদল তরুণ বিশ্বাস করে রাস্তা ছেড়ে দিলে সরকার কথা রাখবে, আর সরকার মনে করে রাস্তা ফাঁকা হলেই আন্দোলন শেষ। এই দুই বিশ্বাসের সংঘর্ষেই বারবার জন্ম নিচ্ছে নতুন নতুন আন্দোলন। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন সরকারের উচিত কি আদালতের নির্দেশ মেনে দ্রুত সব মামলার তালিকা জমা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলা, নাকি কঠোর অবস্থান ধরে রাখা উচিত যাতে ভবিষ্যতে এমন আন্দোলনকে নিরুৎসাহিত করা যায়? আর যে তরুণরা একবার বিশ্বাস করে ঘরে ফিরে গিয়েছিল তাদের সেই বিশ্বাস ভাঙলে তার দায় কে নেবে? আপনার মতামতটা কমেন্টে জানান, কারণ এই বিতর্কটা শুধু দিল্লির নয়, এই বিতর্কটা আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।